আজকের গল্পটি আমাদের এক সাবস্ক্রাইবার পাঠিয়েছেন, তাই আর দেরি না করে চলুন আজকের গল্প শুরু করা যাক। আমার নাম আরব, আর আমি যা লিখছি তা কোনো গল্প বা কিস্সা নয়। এটাই সেই ঘটনা যা আমি নিজের চোখে দেখেছি, নিজে অনুভব করেছি। আমার বাড়ি উত্তরপ্রদেশের বান্দা জেলার কাছে কেন নদী থেকে কিছু দূরে জিতা নামের এক ছোট শহরে। সেদিন ছিল সোমবারের ঠান্ডা সকাল। শ্রাবণের শেষ বৃষ্টিগুলো দুরাত আগে থেমে গিয়েছিল। উঠোনে নিম গাছের নিচে ভেজা মাটির গন্ধ ভাসছিল। আমি রোজকার মতো ভোর 5টায় উঠে পড়ি, কল থেকে জল এনে স্নান করি আর রাধিকার জন্য চা বসাই। ও কখনো এমন দেরি করে ঘুমায় না, কিন্তু সেই সকালে অদ্ভুত এক নিস্তব্ধতা ছিল। ঘরের জানালাটা আধখোলা, পর্দার ফাঁক দিয়ে সূর্যের সরু রোদ ঘরে ঢুকছিল, আর রাধিকা বিছানায় বসেছিল, পিঠ দেওয়ালে ঠেকানো, চোখ আমার দেখে, কিন্তু এমনভাবে যেন সে আমাকে দেখছেই না। আমি ওর দিকে মুচকি হাসলাম, কিন্তু আজ রাধিকার মেজাজটা কেমন অদ্ভুত লাগছিল। কথা বলার চেষ্টা করলাম, কিন্তু সে কোনো উত্তর দিল না। আমাদের বিয়ে হয়েছিল মাত্র 6-7 মাস আগে, আর সব কিছুই ঠিকঠাক চলছিল। আমার মা, বাবা আর ছোট বোন পূজা সবাই ওকে খুব ভালোবাসত, কিন্তু সেদিন কি হলো কে জানে। আমি ওর কাছে গিয়ে বললাম, রাধিকা, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। কোনো উত্তর নেই। মজা করে ওর গালে আঙুল ছুঁয়ে দিতেই খেয়াল করলাম ওর পলক পড়ছে না। চোখ লাল নয়, কিন্তু কাঁচের মতো জলজল করছে। শ্বাস ভারী, শরীর হালকা কাঁপছে, যেন জ্বর এসেছে, অথচ মুখ একেবারে স্বাভাবিক। আমি ওর হাত ধরলাম, বরফের মতো ঠান্ডা। প্রথমে মনে হলো হয়তো রাতে ঘুম ঠিক হয়নি। আমি মাকে ডাকলাম, মা, এখানে এসো তো, রাধিকার ব্যবহারটা ঠিক লাগছে না। মা ঘর থেকে বেরিয়ে এসে বললেন, আরে কখনো কখনো এমন হয়, হয়তো তোর ওপর রাগ করেছে। তোমাদের ঝগড়া হয়েছে নাকি? আমি বললাম, না, কথা বলার চেষ্টা করেছি, কিন্তু একদম চুপ। ঠিক তখন রাধিকা সামান্য ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকালো, আর এমন একটা হাসি দিল যেটা হাসি ছিল না, ঠোঁটের কোণ ফেটে যাওয়ার মতো, চোখ কালি রঙের। তারপর খুব নিচু আর ধীর স্বরে কিছু বিড়বিড় করল, কিন্তু আমি কিছুই শুনতে পেলাম না। মা কিছুক্ষণ চুপ করে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করে বললেন, ঠিক আছে, আমি দেখছি, তুমি দোকানে যাও, বাবা অপেক্ষা করছেন। আমি প্রস্তুতি নিতে লাগলাম। মা আবার রাধিকাকে ডাকলেন, রাধিকা, ও রাধিকা, কিন্তু কোনো সাড়া পেলেন না। তারপর তিনি পূজাকে ডাকলেন আর বললেন, ওপরে গিয়ে রাধিকাকে নিচে নিয়ে আয়। পূজা উপরে গিয়ে রাধিকাকে দেখেই ভয় কেঁপে উঠল। রাধিকার চুল খোলা, চোখ লাল, শাড়ির আঁচল কাঁধ থেকে নেমে গেছে, বড় বড় চোখ কপালে তুলে জিভ বের করে অদ্ভুত গড়গড় শব্দ করছে। পূজা দরজার কাছেই থেমে ভয় ভয় বলল, ভাবি, কি চাই? রাধিকা রাগে ভরা অচেনা কণ্ঠে বলল, মা ডাকছে, নিচে যা, এখান থেকে বেরিয়ে যা। রাধিকার গলা বদলে গিয়েছিল। পূজা ভয়ে নিচে নেমে এসে মাকে সব বলল। অনেকক্ষণ রাধিকার নিচে না নামায় মা নিজেই ওপরে গেলেন। পূজাও পেছনে ছিল। ঘরে ঢুকে মা দেখলেন রাধিকা বিছানায় বসে আছে, ঠিক যেমন পূজা বলেছিল। মা আস্তে ডেকে বললেন, রাধিকা। তখন রাধিকা রাগে মায়ের দিকে তাকিয়ে ঘরের কোণে গিয়ে দেওয়ালের দিকে মুখ করে বসে পড়ল। মা সাহস করে কাছে গিয়ে কাঁধে হাত রাখতেই রাধিকা হঠাৎ ঘাড় ঘুরিয়ে মায়ের হাত চেপে ধরল, আর অন্য হাতে ধারালো নখ দিয়ে আঁচড়াতে থাকল। মা ভয়ে কোনোমতে হাত ছাড়িয়ে পূজাকে নিয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলেন। বাইরে থেকে দরজা বন্ধ করে খিল লাগালেন। ভেতর থেকে রাধিকা চিৎকার করতে লাগল, দরজা খোল, আমি তোদের মেরে ফেলব, আমি তোদের শেষ করে দেব। এই বলতে বলতে দরজায় জোরে জোরে আঘাত করছিল। মা আর বোন ভয়ে নিচে নেমে এলো। পূজা কাঁপা গলায় জিজ্ঞেস করল, মা, ভাবি এমন কেন করছে, কি হয়েছে ওর? কিন্তু মায়ের কাছে কোনো উত্তর ছিল না। ঠিক তখনই আমি দোকানে পৌঁছেছি, এমন সময় খবর এলো, তাড়াতাড়ি বাড়ি চলে আসো। আমি সঙ্গে সঙ্গে বাড়ি ফিরলাম, আর মা সব ঘটনা আমাকে বললেন। মায়ের হাতে আঁচড় আর ক্ষত ছিল। আমি বুঝতে পারছিলাম না রাধিকা হঠাৎ এমন কেন করছে, ওর কি হয়েছে। তারপর আমরা ঠিক করলাম ডাক্তার ডাকতে হবে। আমাদের এলাকায় নতুন এক ডাক্তার এসেছেন, ডাক্তার কুরেশি। মাত্র 2 মাস হয়েছে তার এখানে আসা। মানুষটা একটু কড়া, কিন্তু বুদ্ধিমান। আমি তাকে ফোন করলাম। ওপাশ থেকে রুক্ষ গলায় তিনি বললেন, কি হচ্ছে? আমি বললাম, জ্বর নেই, অসুস্থও দেখাচ্ছে না, কিন্তু আচরণ খুব অদ্ভুত। একটু আগে আমার পরিবারের উপর হামলা করেছে, বুঝতে পারছি না কেন এমন করছে। এর উপর তিনি শুধু এটুকুই বললেন, ঠিক আছে, আমি আসছি। আমি মাঝে মাঝে ধীরে ধীরে দরজা খুলে ভেতরে উঁকি দিচ্ছিলাম, আর রাধিকাকে দেখছিলাম। তার আচরণ সত্যিই খুব অদ্ভুত ছিল। রাধিকা মাঝে মধ্যে এমন ভঙ্গি করছিল যেন বাতাসে কোনো অদৃশ্য সুতো ছিঁড়ছে।
সেই ভঙ্গির মধ্যে একটা অদ্ভুত নিষ্ঠুরতা ছিল, আর তার চোখের দিকে তাকালে মনে হচ্ছিল সে একবারের জন্যেও পলক ফেলেনি। তারপর প্রায় আধা পৌনে 1 ঘন্টার মধ্যেই ডাক্তারও বাড়িতে এসে পৌঁছলেন। আমরা সবাই রাধিকার ঘরের কাছে গেলাম। আমি কুণ্ডি খুলতেই দেখলাম রাধিকা নিথর হয়ে খাটের উপর পড়ে আছে। ডাক্তার কুরেশি ঘরে রাখা ধূপের বাটিটা জানালার দিকে সরিয়ে দিলেন আর রাধিকার কাছে এগিয়ে গেলেন। ডাক্তার তার কবজি ধরলেন, আর ঠিক সেই মুহূর্তেই তার ঠোঁটের কোণের ছেঁড়া হাসিটা আরও চওড়া হয়ে গেল। কিন্তু তখন ডাক্তার কুরেশি সেদিকে খেয়াল ছিল না, কারণ তিনি নিজের হাত ঘড়ির দিকে তাকিয়েছিলেন। তিনি নাড়ি দেখলেন, তারপর চোখের মণিতে টর্চ মারলেন, কিন্তু মণি সংকুচিত হল না। ডাক্তার ধীরে বললেন, পাতা তুলে ধরুন, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। টর্চ সরাতে সরাতে তিনি বিড়বিড় করে বললেন, আমরা একটু পিছিয়ে এলাম, আর আমার দিকে তাকিয়ে বললেন, কখনো কখনো ডিপ্রেশন, স্লিপ ডিপ্রাইভেশন বা ডিসোসিয়েটিভ এপিসোডের কারণেও এমন হতে পারে। কিন্তু তিনি বাক্যদের শেষও করতে পারেননি। ঠিক তখনই হঠাৎ জানালা দিয়ে একটা জোরালো বাতাসের ঝাপটা ভেতরে ঢুকে পড়ল, আর রাধিকা ঝটকা দিয়ে সোজা উঠে বসল। দুটো পা মাটিতে আছড়ে এমন দ্রুত উঠে দাঁড়ালো যে ডাক্তার পিছিয়ে যেতে যেতে দেয়ালের সঙ্গে ধাক্কা খেলেন, আর কিছু বোঝার আগেই সে ডাক্তারের বুকে জোরে একটা ঘুষি মারল। ডাক্তার নিচে পড়ে গেলেন। তার এই আচরণ এতটাই দ্রুত ছিল যে কাউকে সামলানোর সুযোগই দিল না। তখনই সে নিজের শাড়ির আঁচল থেকে একটা পাতলা ধারালো ছুরি বের করল। কোথা থেকে বের করলো জানি না, কিন্তু সেটা দেখে ডাক্তার ভয়ে বাইরে দৌড়ে পালালেন। রাধিকা একটা অদ্ভুত রকমের হাসি হাসল। আসলে সেটা হাসি ছিল না, বরং গলা ফাটানো কর্কশ একটা আওয়াজ ছিল যা তার গলা থেকে বেরিয়ে এলো। সে ছুরিটা বাইরে টেনে নিয়ে সামনে এগোলো। আমি আর পূজা একসঙ্গে দরজার দিকে দৌড়ালাম। মা বাইরে থেকে দরজা টেনে বন্ধ করে কুণ্ডি লাগিয়ে দিলেন। ভেতর থেকে রাধিকা জোরে জোরে দরজায় আঘাত করতে লাগলো আর চিৎকার করতে লাগলো, খোল, দরজা খোল। 3টে আলাদা আলাদা স্বরে যেন একই সঙ্গে আওয়াজ আসছিল। মনে হচ্ছিল কোনো গভীর কুয়োর ভেতর থেকে শব্দ ভেসে আসছে। শেষবারের মতো দরজায় মাথা ঠুকে চিৎকার করল, আর তারপর ধীরে ধীরে ভেতর থেকে আসা গর্জন থেমে গেল। আমরা সবাই সেখানেই দাঁড়িয়েছিলাম। সব শান্ত হলে আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব, এটা কি হচ্ছে? ডাক্তার কুরেশি হাঁপাতে হাঁপাতে বললেন, এটা সাধারণ কোনো ব্যাপার নয়। আগে ভেবেছিলাম হয়তো সাইকিয়াট্রিক কেস, কিন্তু এখন মনে হচ্ছে এটা তার চেয়েও অনেক বেশি বিপজ্জনক। ক্ষমা করবেন, একজন ডাক্তার হয়ে এমন কথা বলা ঠিক নয়, কিন্তু এটা মানুষের চিকিৎসার বাইরে বলে মনে হচ্ছে। কোনো মৌলবি, কোনো বাবা যিনি এসব বোঝেন তাকে ডাকুন। আর একটা পরামর্শ, ওকে উস্কাবেন না, দরজা খুলবেন না যতক্ষণ না কিছু পরিষ্কার হয়। এই কথা বলে ডাক্তার সেখান থেকে চলে গেলেন। মা তখন ভয়ে কাঁপছিলেন, পূজার চোখে জল, আর আমি বাবাকে ফোন করলাম। বললাম, বাবা তাড়াতাড়ি বাড়ি চলে আসুন, কারণ তখন মা আর বোনকে সামলানোর জন্য কাউকে দরকার ছিল। বাইরে রোদ ততক্ষণে চড়ে গেছে, আর আমরা ভাবছিলাম এবার কি করা যায়। শেষমেশ এক বাবার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমাদের এলাকায় শোনা ছিল বাবা শঙ্কর আনন্দের নাম, যিনি মন্দিরে আঁকেন আর একসময় কাশীতে ছিলেন। লোকে বলতো তিনি নাকি শ্মশানে বছরের পর বছর সাধনা করেছেন। আগে আমি এসব লোককে ভণ্ড বলে হাসাহাসি করতাম, কিন্তু এখন আর কোনো উপায় ছিল না। আমি নিজেই দৌড়ে শিব মন্দিরে গেলাম। বাবা তখন পূজার ঘরের পেছনে ছিলেন, গায়ে হলুদ ধুতি, কপালে ভস্ম, গলায় রুদ্রাক্ষ আর মাথায় জটা বাঁধা। তিনি তখন খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। আমি যেতেই তার দৃষ্টি সরাসরি আমার ওপর পড়ল, একদম শান্ত আর নিস্পৃহ, যেন আমি মানুষ নই, কোনো পাথর। তিনি সেই পাথরের মতো চোখে তাকিয়ে বললেন, বলুন। আমি প্রণাম করে পাশে বসে সব ঘটনা খুলে বললাম। তিনি শুধু একবার জিজ্ঞেস করলেন, এসব কবে থেকে হচ্ছে? আমি ভয়ে ভয়ে বললাম, আজ সকাল থেকে। ডাক্তারকেও দেখিয়েছি, কিন্তু কিছু করতে পারেননি। ঠিক আছে, এটুকু বলে তিনি ভেতরে গেলেন আর সঙ্গে একটা ছেলেকে নিয়ে বেরিয়ে এলেন, যার হাতে ছিল একটা পুরনো বই, লাল কাপড়ে বাঁধা পুটলি আর একটা পিতলের কমণ্ডলু। ছেলেটার নাম দীপক, যে মন্দিরে বাবার কাজে সাহায্য করত। তিনি বললেন, তুমি আগে যাও, ঠিক সময়ে আমরা চলে আসব। আমি তার পা ছুঁয়ে বাড়ি ফিরে এলাম। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তখন প্রায় 2টা বেজে গেছে। বাবা ততক্ষণে এসে গেছেন। কোনো মতে দুপুরটা কেটে গেল, কিন্তু সন্ধ্যা হয়ে এলেও বাবা তখনও আসেননি। আমরা সবাই চিন্তায় পড়ে গেলাম। অনেকক্ষণ পর যখন সূর্য ডুবতে শুরু করেছে, তখন বাবা বাড়িতে এলেন। বাবা তাকে প্রণাম করলেন। ঘরে ঢুকেই তিনি মাথা একটু তুলে চারপাশে তাকালেন, যেন বাতাস শুকছেন। তারপর ধীরে বললেন, এদিকে, আর সোজা সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। উপজে উঠতে উঠতে তিনি উঠোনের নিম গাছটার দিকে একবার তাকালেন। তার ছায়ার কোণ দেখে তারা উপরে চলে গেলেন। বাবা আমার দিকে তাকিয়ে বললেন, তুমি এখন ভেতরে যেও না। তিনি দীপকের হাতে তার বইটা ধরিয়ে দিলেন।
কমণ্ডলু থেকে জল নিয়ে নিজের তালুতে ঢেলে সেই দেয়ালে একটা ছোট স্বস্তিক এঁকে দিলেন। তারপর হঠাৎ কোনো শব্দ না করে খিল খুলে ঘরের দরজায় ধাক্কা দিয়ে খুলে দিলেন। রাধিকা তখন ঘরের মাঝখানে ছিল না, সে জানালার পাশে মেঝেতে উকড়ে বসেছিল, মুখ বাইরের দিকে, চুল খোলা, পিঠ টান টান। ঘরের ভেতরে নিম গাছের ছায়া কাঁপছিল, আর তখন রাধিকা ধীরে ধীরে নিজের ঘাড় ঘোরাল। সেই ঘোরানোটা কোনো মানুষের মতো ছিল না, মনে হচ্ছিল যেন সুতোয় বাঁধা কোনো পুতুলকে টেনে ঘোরানো হচ্ছে। তার চোখ বাবার ওপর এসে থামল, আর ধীরে একটা হাসি ফুটিয়ে এসে বলল, এসে গেছ? কিন্তু তার মুখ থেকে বেরোনো সেই কণ্ঠস্বর আমার স্ত্রীর ছিল না। বাবা দীপককে ইশারা করলেন। দীপক লাল কাপড়ের পটলি খুলল। সেখান থেকে একটা পাতলা শিকল, কিছু ভস্ম, সামান্য হলুদ আর কয়েকটা গোলমরিচ বের করল। বাবা ভস্ম আঙুলে মাখলেন, মাঝখানে পিতলের কমণ্ডলু এনে রাখলেন। তিনি কিছু একটা বিড়বিড় করে বললেন, যা আমার কানে এলো না। তখন রাধিকা নিজের জায়গা থেকে উঠে দাঁড়াল, কিন্তু খুব ধীরে ধীরে, যেন শিকারের দিকে এগিয়ে আসছে। 1 পা, 2 পা, 3 পা, আর হঠাৎ সে নিজের শাড়ির ভেতর থেকে সেই ছুরিটা বের করে নিজের বাহুতে নিজেই একটা কাটা টানল। রক্ত বেরোল না, তার বদলে সেখান থেকে বেরোল ঘন কালো এক তরল, যার গন্ধ ছিল কাদার মতো। সেটা দেখে বাবা সেখানেই থমকে গেলেন। তিনি ঠান্ডা গলায় বললেন, নিজেকে আঘাত করো না, এটা তোমার জন্য ভালো হবে না। রাধিকা আবার সেই অদ্ভুত হাসি হাসল, ছুরিটা উল্টো করে ধরল এবং তা করতে করতে আমার মায়ের দিকে তাকাল, যিনি দরজার চৌকাঠে দাঁড়িয়েছিলেন। সরলা, সরলা। কণ্ঠস্বরটা এমনভাবে টেনে এলো যেন কেউ পর্দার কাপড় ছেড়ছে। সেই আওয়াজ শুনে মা কেঁপে উঠলেন, আর পূজা তার কাঁধ ধরে তাকে পেছনে টেনে নিল। বাবা কমণ্ডলুটা মেঝেতে রেখে আমাদের সবাইকে নিচের হলঘরে যেতে বললেন। বাইরে বেরিয়েই তিনি দরজাটা বন্ধ করে দিলেন। নিচে নেমে বাবা আমাদের বললেন, বিষয়টা খুবই অদ্ভুত, আমি বুঝতে পারছি না এটা কোথা থেকে এসেছে আর কি চায়। আমাকে এটা জানতে হবে। সামনে যা করতে হবে তার জন্য আমার একটা বন্ধ ঘর দরকার। তারপর তিনি আমাদের আরেকটা ঘরে নিয়ে গেলেন। আমার কাছে এসে বললেন, এখন আমার কথা মন দিয়ে শোনো। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। কাল থেকে অমাবস্যা শুরু হচ্ছে। হয়তো তুমি জানো, অমাবস্যায় এই শক্তিগুলোর ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়, আর এই ধরনের আত্মারা তাদের উদ্দেশ্য অমাবস্যাতেই পূরণ করে। তোমাদের বাড়িতে যে অশুভ শক্তি আছে, সেও কালকের অপেক্ষায় থাকবে, তাই আজই আমাদের এর শেষ করতে হবে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, বাবা, কিন্তু সেই মাকে মারার কথা কেন বলল? এর কি মায়ের সঙ্গে কোনো সম্পর্ক আছে? বাবা বললেন, হতে পারে, আর সেটাই তো আমাকে জানতে হবে। এখন 7টা বাজে, তোমরা সবাই তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর আমি আমার বিধি শুরু করব। তোমরা সবাই একটাই ঘরে থাকবে, আর মনে রেখো, যতক্ষণ না আমি ডাকছি কেউ বাইরে আসবে না। সব ঠিক না হওয়া পর্যন্ত কেউ ঘুমাবে না। বিধি শেষ হলে আমি নিজেই তোমাদের ডাকব। বাবার কথা শুনে আমি বাইরে গেলাম। তার কথা মতো আমরা সবাই যা একটু খাবার বাকি ছিল খেয়ে নিলাম। তারপর পাশের একটা ঘরে গিয়ে বসলাম। আমার বেরোনোর সঙ্গে সঙ্গেই বাবা দরজাটা বন্ধ করে দিয়েছিলেন। তিনি ভেতরে ধূপ জ্বালালেন আর মন্ত্রোচ্চারণ শুরু করলেন। ধোঁয়ার কুণ্ডলী ঘর থেকে বেরোতে লাগল। তার গম্ভীর কণ্ঠস্বর পুরো বাড়িতে ছড়িয়ে পড়ছিল। অনেকক্ষণ অপেক্ষার পর বাড়ির সবাই তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল। কারো সময়ের খেয়াল রইল না। রাত 10টার দিকে শঙ্করানন্দজির দরজায় টকটক আওয়াজ হল। তখন তার মন্ত্র প্রায় শেষের পথে। মন্ত্র শেষ হতেই শঙ্করানন্দজি দরজা খুললেন। বাইরে দীপক দাঁড়িয়েছিল। দীপককে দেখে শঙ্করানন্দজি কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। বাবা কিছু জিজ্ঞেস করার আগেই দীপক নিজের কাছে রাখা একটা ছোরা বের করে তার দিকে আঘাত করতে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে বাবা সরে গেলেন। দ্রুত তিনি রুদ্রাক্ষের মালা তুলে নিলেন। দীপক ততক্ষণে ঘরের ভেতরে ঢুকে পড়েছে এবং আবার আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক তখনই শঙ্করানন্দজি মাটিতে গড়িয়ে একটা পাত্রের কাছে পৌঁছে তাতে থাকা জল দীপকের উপর ছিটিয়ে দিলেন। জল পড়তেই দীপক ভয়ঙ্কর চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল, আর সেখানেই অজ্ঞান হয়ে গেল। তার চিৎকারে বাড়ির সবাই জেগে উঠল। সবাই দৌড়ে ঘরে এসে দীপককে অচেতন দেখে হতভম্ব হয়ে গেল। আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, এটা কি হলো? দীপক তো মন্দিরে গিয়েছিল, তাহলে এখানে এলো কিভাবে? শঙ্কর আনন্দজি নিচু গলায় বললেন, এ সবই ওরই কাণ্ড, ও আমাকে থামাতে চেয়েছিল। এই বলে তিনি আবার দীপকের মুখে কয়েক ছেটে জল ছিটালেন। কিছুক্ষণের মধ্যেই দীপকের জ্ঞান ফিরল। সে অবাক হয়ে আমাদের সবার দিকে তাকালো। কি হয়েছে? আপনারা সবাই এখানে কেন দাঁড়িয়ে আছেন? আর আমি এখানে এলাম কিভাবে?
তখন শঙ্করানন্দজি গম্ভীর স্বরে বললেন, দীপক, এসব কথা আমরা পরে বলবো, এখন সময় খুব কম, মধ্যরাতের আগেই আমাদের এই কাজ শেষ করতে হবে। ঠিক তখনই আমার চোখ পড়ল সেই পাত্রটার দিকে যেখানে জল আর রুদ্রাক্ষের মালা রাখা ছিল। তখন আমি দেখলাম আমার হাতের সোনার কড়াটা সেই পাত্রের ভেতরেই পড়ে আছে। বাবা, আমার এই কড়াটা এই পাত্রে কিভাবে এলো? আমি আঙুল বাড়িয়ে কড়াটা তুলতেই যাচ্ছিলাম, ঠিক তখনই শঙ্করানন্দজি আমার কুবজি বাতাসেই ধরে ফেললেন। থামো, এটাই তো আমার দরকার ছিল, এর এখনও আমার প্রয়োজন আছে। তুমি চলো, সবাই হলে চলো, এখন আমাদের শেষ বিধিটা করতে হবে। যেমন তিনি বললেন, আমরা আবার নিচে হল ঘরে চলে এলাম। তারপর তিনি আদেশ দিলেন, বাড়ির সব জানালা আর দরজা বন্ধ করে দাও, কোথাও যেন একটুও পথ খোলা না থাকে। আমি আর আমার বোন পূজা আলাদা আলাদা দিকে দৌড়ালাম। খটাখট করে একের পর এক কুণ্ডি লাগতে লাগল। কিছু পাল্লার পেছন থেকে যেন কেউ নখ দিয়ে আঁচড়াচ্ছে এমন খড়খড় শব্দ উঠছিল। তবুও আমি থামিনি, শুধু জানালাগুলো বন্ধ করেই চলেছি। একে একে ধাক্কা দিয়ে পরীক্ষা করলাম, আর তারপর দৌড়ে আবার হল ঘরের দিকে ফিরলাম। বাবা আমাদের সবাইকে হলের ঠিক মাঝখানে জড়ো হতে বললেন। তারপর তিনি আমাকে রাধিকার ঘরের কুণ্ডি খুলে আবার সেই বৃত্তের ভেতরে এসে বসতে আদেশ দিলেন। আমি ভয়ে ভয়ে গিয়ে উপরের ঘরের কুণ্ডি খুলে দিলাম। হলঘরের মেঝেতে বাবা ভস্য, হলুদ আর সিঁদুর মিশিয়ে একটা মোটা চকচকে বৃত্ত এঁকে দিলেন, এতটাই চওড়া যে আমরা সবাই তার ভেতরে বসতে পারি। তারপর তিনি চোখ না তুলেই বললেন, সবাই এই বৃত্তের ভেতরে বসে পড়ো, আর যাই হোক না কেন কেউ এই বৃত্তের বাইরে যাবে না। আমরা কোনো মতে ভেতরে ঢুকে গুটিসুটি বেলে বসলাম। বাবা ইট দিয়ে ছোট্ট একটা হোমকুণ্ড তৈরি করতে লাগলেন, আর কিছু কাঠ আর ঘি দিয়ে আগুন জ্বালালেন। তারপর নিজের পুটলি থেকে একটা পাথর বের করলেন, যেন মসৃণ কালো শালিগ্রাম। সেটাকে হোমের পাশে রাখলেন। সঙ্গে তিনি একটা শুকনো নারকেল বের করলেন, যার গায়ে লাল স্বস্তিক আঁকা ছিল। তার মুখটা আগেই একটু কাটা ছিল, সেটাকেও তিনি হোমের ধারে ঠ্যাস দিয়ে রাখলেন। শেষে বাবা রুদ্রাক্ষের মালা গলায় আর হাতে পড়লেন, কিন্তু আমার সোনার কড়াটা সেই পাত্রেই রেখে দিলেন। সেই পাত্র আর এক ঘড়া জল তিনি যজ্ঞের সামনে রাখলেন। এরপর তিনি গ্রন্থ খুলে তাতে লেখা মন্ত্র জপ করতে শুরু করলেন। প্রায় 1 ঘণ্টা ধরে লাগাতার মন্ত্রোচ্চারণ চলতে থাকল, আর আমরা সবাই যেন কোনো পুতুলের মতো চুপচাপ সব দেখছিলাম। আগুনের আলোয় ছায়াগুলো দেয়ালে নাচছিল। ধোঁয়ার একটা পাতলা রেখা উপরে ছাদের কড়িকাঠ ছুঁয়ে আবার নিচে নেমে আসছিল। ধীরে ধীরে চারপাশের পরিবেশ বদলাতে লাগল। ঠিক সেই সময় ওপরে সিঁড়ি দিয়ে একটা গড়গড় শব্দ নেমে এলো, হাঁটুতে ভর দিয়ে হামাগুড়ি দেওয়ার মতো। গলার ভেতর থেকে আসা কর্কশ আওয়াজ, যেন কারোর গলায় বালি ভরে দেওয়া হয়েছে। পায়ের শব্দের বদলে আঁচড়ের খটখট শব্দ। আর ঠিক সেই মুহূর্তে আমরা রাধিকাকে দেখলাম, গলা বাঁকা, আঙুলগুলো মুঠোয় গোজা, মুখটা ঝাঁকুনিতে কাঁপছে। সে এসে হলঘরের মুখে থামল, ফোঁসফোঁস করতে করতে এগিয়ে এলো, আর ঠিক হোমের সামনে মাটিতে এমনভাবে ধপ করে বসে পড়ল যেন সে একটা পাথর। রাধিকা ঘাড় ঘুরিয়ে আমাদের দিকেই তাকিয়েছিল। তার চোখে জ্বলন্ত দৃষ্টি দেখে মা সংকুচিত হয়ে আমার পিঠে লেগে গেল। তখন সে মাথাটা টেরা করল, তার অদ্ভুত দাঁতগুলো দেখা গেল। আমি তোমাদের ছাড়ব না, শঙ্করানন্দজি গলা উঁচু করে বললেন। তুমি কে আর কি চাও? রাধিকার হাসি ধোঁয়ার ভেতর ভেসে উঠল। জেনে কি করবে? সে চোখ আমাদের উপর গেঁথে দিল। বাবা ভস্য তুললেন, প্রথমে নিজের কপালে লাগালেন, তারপর মায়ের কপালে, তারপর আমার কাঁপতে থাকা ভ্রুর মাঝে, আর সবশেষে রাধিকার কাঁপতে থাকা কপালে ঘষে দিলেন। সে জোরে জোরে গর্জাতে লাগল, মন্ত্র চলতেই থাকল। বাবা ঘড়ার জল আরেকটা পাত্রে ঢাললেন, আরেক নজর রাধিকার দিকে তাকালেন, বললেন, পান করো। সে মাথা ঝাঁকালো, গলার হাড় খটখট করে ঘুরে গেল, যেন হাড়গুলো ভেঙে যাচ্ছে। তার আঙুলগুলো বাতাস ছিঁড়ে বেড়াচ্ছিল, কিন্তু তখনই সেই পাত্রটা নিজে থেকেই তার দিকে সরে গেল। প্রথমে সে পেছনে সরে গেল, তারপর মনে হলো যেন অদৃশ্য হাত তার কবজি ধরে টেনে আনছে। সে পাত্রটা তুলে নিল, নাক ফড়ফড় করল, আর এক ঝটকায় সেই জল খেয়ে ফেলল। পরের মুহূর্তেই তার মুখে ঘৃণার ভাব ফুটে উঠল। সে পাত্রটা মেঝেতে আছড়ে ফেলল, আর বিকট একটা শব্দ হলো। ঠিক সেই সময় এক ভয়ঙ্কর চিৎকার উঠল, এত জোরে যে দেয়াল পর্যন্ত কেঁপে উঠল। রাধিকা জোরে চিৎকার করতে করতে ছটফট করতে লাগল। আমি সব শুনছিলাম। মন্ত্রের শব্দ দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল, পুরো বাড়িতে গুঞ্জন তুলছিল। আর তারপর ঠিক সেটাই হলো যেটার আশঙ্কা আমি করছিলাম। হলঘরের ছাদের ঠিক মাঝখানে যেখানে বিমগুলো মিলেছে, সেখানে বাতাস যেন ঝড়ের মতো পাক খেল। তারপর একটা ফাটার মতো শব্দ হলো, আর একটা পর্দা যেন খুলে গেল। সেখান থেকে একটা লম্বা ধোঁয়াটে অবয়ব নিচে নেমে এলো। কখনো বাবার দিকে, কখনো মায়ের দিকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিল, কিন্তু কোনো অদৃশ্য শক্তিতে বারবার আটকে যাচ্ছিল। শঙ্করানন্দজি আগুন আর ধূপের তীব্রতা আরও বাড়িয়ে দিলেন এবং আরও জোরে মন্ত্র পড়তে লাগলেন। তখনই রাধিকা বাতাসে উঠে গেল। সত্যি,
দুটো গোড়ালি একসঙ্গে হাঁটু ভাঁজ করা অবস্থায়। সে মাথা ঝাঁকিয়ে চুলগুলো উপরে ছুড়ে দিল আর সব চুল মুখের ওপর ছড়িয়ে পড়ল। তারপর সে আমাদের বৃত্তের ওপর ঘুরতে লাগল, প্রথমে ধীরে, তারপর দ্রুত, কখনো বাবার ওপর ঝাঁপাচ্ছে, কখনো মায়ের ওপর, কিন্তু প্রতিবারই কোনো অদৃশ্য দেয়ালে ধাক্কা খেয়ে পেছনে ছিটকে যাচ্ছে। একবার তো সে দুহাত বাড়িয়ে আমাকে আঘাত করার চেষ্টা করল। তার আঙ্গুল আমার গলা পর্যন্ত চলে এলো। গরম লোহার মতো একটা অনুভূতি হলো, আর ঠিক সেই জায়গায় তার হাত থেমে গেল, যেন কেউ শক্ত করে ধরে রেখেছে। সে চিৎকার করতে করতে পেছনে সরে গেল, আমি তোমাদের ছাড়ব না। বাবা হোমের পাশে রাখা নারকেলটা তুলে নিলেন, তাতে ভস্ম লাগালেন, মন্ত্রপাঠ করা জল ছিটালেন, আর হোমের আগুনের ওপরে ধরে রাখলেন। মন্ত্রগুলোর গতি আরও বেড়ে গেল। ঘিয়ের আহুতিগুলো উপকারে রূপ নিতে লাগল। ধূপের কণাগুলো বাতাসে বরফের মতো বেঁধছিল। হঠাৎ একটা অবয়ব, একটা ছায়া দরজার দিকে ঝাঁপিয়ে পড়ল। খিল কাঁপতে লাগল, কাঠ কড়কড় করে উঠল। সে জানালার পাল্লায় আঘাত করল, ঠক ঠক শব্দ হলো। আঙুলের ডগা থেকে গড়িয়ে পড়ছিল কালো ছায়ার মতো কিছু, কিন্তু সে বাইরে যেতে পারছিল না। শেষ পর্যন্ত সে ঘুরে দাঁড়ালো, আমাদের দিকে তাকিয়ে দাঁত কিড়মিড় করল, আর ঠিক সেই মুহূর্তেই রাধিকার মুখ থেকে একসঙ্গে দুটো কণ্ঠস্বর বেরিয়ে এলো, তোমরা তোমরা সবাই মরবে। নারকেল কেঁপে উঠল, তার নেশাগুলো খাড়া হয়ে গেল। হলঘরের ভেতর হঠাৎ তাপ বেড়ে গেল। সেই ছায়াটা সেখানেই আটকে গেল, যেন কেউ তার পা কাদায় গেঁথে দিয়েছে, আর তারপর চোখের পলকেই সেই ছায়া ওই নারকেলের ভেতর বন্দী হয়ে গেল। এরপর বাবা সেই নারকেলের গায়ে সুতো বাঁধলেন, কুমকুম আর ভস্য লাগালেন, মন্ত্র পড়লেন, এবং শেষে সেই নারকেল যজ্ঞের আগুনে বিসর্জন দিয়ে তার উপর পা রাখলেন। তার পায়ের শক্তিতে নারকেলটা ফেটে গেল। নারকেলটা অনেকক্ষণ জ্বলতে থাকল, আর যখন পুরোপুরি ছাই হয়ে গেল তখন আগুন নিজে থেকেই নিভে গেল। সব কিছু হঠাৎ একেবারে শান্ত হয়ে গেল। তখন শঙ্করানন্দ বাবা বললেন, এখন তোমরা নিরাপদ, বাইরে আসতে পারো। আমরা ঘেরা পার হয়ে বাইরে এলাম। রাধিকা মেঝেতে উপুর হয়ে পড়েছিল। শঙ্করানন্দজি অচেতন রাধিকার ওপর মন্ত্রপুত জল ছিটালেন। তার চোখের পাতা প্রথমবার কেঁপে উঠল। সে অর্ধেক উঠে বসতে চাইল, তারপর নিজে থেকেই গুটিয়ে গেল। চোখ খুলতেই তাতে চেনা ভাব ছিল, কিন্তু শব্দ ছিল না। ঠোঁট খুলছিল, কাঁপছিল, আবার বন্ধ হয়ে যাচ্ছিল। সে কিছু বলতে পারছিল না। আমি তার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে তাকে শক্ত করে ধরে নিলাম। তার শরীর ঘামে ভেজা ছিল, যেন তাকে কোনো কুয়ো থেকে তুলে আনা হয়েছে। রাধিকা বিস্মিত চোখে চারদিকে তাকাচ্ছিল। বাবার কাঁপা কণ্ঠ ভেঙে এলো, শঙ্করানন্দজি, এসব কি ছিল? শঙ্করানন্দজি গভীর শ্বাস নিয়ে বললেন, এসব যামিনী করেছে। যামিনী? যামিনীকে? মা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন। ওই যামিনী, যার সঙ্গে কয়েক মাস আগে আপনার ছেলের বিয়ের কথা ঠিক হয়েছিল। সবাই রাজি ছিল, শুধু আপনি না করেছিলেন, কারণ সে গরিব ছিল। তারপর সেই বিয়ে ভেঙে যায়। বাবার কথা শুনে মা চমকে উঠলেন। না শঙ্করানন্দজি, এখানে কিছু গণ্ডগোল আছে। যামিনী তো কয়েক মাস আগেই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। তখন পোড়া নারকেলের দিকে আঙুল দেখিয়ে শঙ্করানন্দজি বললেন, যামিনী মানে আপনি বলতে চাইছেন যে? আমার কথা শেষ হওয়ার আগেই শঙ্করানন্দজি বলে উঠলেন, হ্যাঁ, যামিনী এখন আর এই দুনিয়ায় নেই। কয়েক সপ্তাহ আগেই তার মৃত্যু হয়েছে। আমরা সবাই সেই নারকেলের দিকে তাকিয়ে রইলাম। শঙ্করানন্দজি আবার বললেন, যখন তোমার আর যামিনীর সম্পর্ক মায়ের না বলার কারণে ভেঙে যায়, তখন সে উন্মাদনার চরমে পৌঁছে গিয়েছিল। সে ঠিক করেছিল এর বদলা নেবে, আর সেই সময়ই তার এক তান্ত্রিকের সঙ্গে দেখা হয়। আসলে সে গ্রাম থেকে দূরের এক নির্জন পাহাড়ি জায়গায় এক মন্ত্রীর কাছে গিয়েছিল, যেখানে সে কালো শক্তির সাধনা শিখছিল। সেই শক্তির জোরেই সে তোমার মা আর রাধিকার থেকে বদলা নিতে চেয়েছিল, কিন্তু ভাগ্য তার সঙ্গে দেয়নি। সাধনার মধ্যেই তার মৃত্যু হয়। লক্ষ্য এত কাছে এসেও তার হাতে কিছু এলো না, আর স্পষ্টই বোঝা যায় তার ইচ্ছে অপূর্ণই থেকে গেল। সেই অপূর্ণ তৃষ্ণাই তার আত্মাকে অতৃপ্ত আত্মায় পরিণত করেছে। কয়েকদিন আগেই সেই বাড়িতে ঢুকেছিল, কিন্তু আজ ঠিক অমাবস্যার একদিন আগে সে তার আসল রূপ দেখাতে শুরু করেছিল। কাল অমাবস্যার রাত ছিল, আর সেই রাতেই সে তার কাজ শেষ করতে চেয়েছিল। তখন আমি শঙ্করানন্দজি মহারাজকে সেই করার কথা জিজ্ঞেস করলাম। তিনি মাথা নেড়ে বলতে লাগলেন, যেদিন তুমি মন্দিরে আমার পা ছুঁয়েছিলে, সেদিনই আমি বুঝে গিয়েছিলাম যে তোমার হাতে যে কড়াটা ছিল তার সঙ্গে এসবের সম্পর্ক আছে, আর সেই কড়াটা সম্ভবত যামিনীই তোমাকে দিয়েছিল। সে যখনই সাধনা করছিল তখন সে ভালোভাবেই জানত যে সে সরাসরি এই বাড়িতে ঢুকতে পারবে না, তাই মন্ত্র ভরা ওই কড়াটা তোমাকে দিয়েছিল। প্রথমে তোমার মা, তারপর রাধিকা,
দুজনেই তার শিকার ছিল, আর সেই করার কারণেই আমি যামিনীর অতীতে উকি দেওয়ার সুযোগ পেয়েছিলাম, তার উদ্দেশ্য বুঝতে পেরেছিলাম, তাই বাড়িতে ঢুকেই তোমার হাত থেকে ওই কড়াটা খুলে নিয়েছিলাম। যাই হোক, এখন সব ঠিক হয়ে গেছে, ও মুক্তিও পেয়ে যাবে, আর ওর শেষকৃত্য আমি নিজেই করে দেব। এতটা বলে শঙ্করানন্দজি বাড়িতে আরতি করালেন, তারপর জয় মহাকাল বলে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আজকের জন্য এতটুকুই। আর আপনাদের কাছে শুধু একটা অনুরোধ, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে গল্পটাকে লাইক করুন আর হাইপ দিতেও ভুলবেন না। আবার দেখা হবে পরের এপিসোডে এমনই কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ধন্যবাদ।